শ্রীকিষাণ সারদা মহাবিদ্যালয়ে এবারে যে ছাত্রছাত্রীরা উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষে ভর্তি হয়েছে প্রত্যেককেই আমাদের এসএস কলেজে স্বাগত জানাচ্ছি। এবারে আমরা প্রত্যেকেই এক অদ্ভুত অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের জীবন অতিবাহিত করছি। প্রায় 5-6 মাস থেকেই আমরা গৃহবন্দী অবস্থায়। কখন এই গৃহবন্দী অবস্থার সমাপন হবে আমরা কেউই ঠিক বলতে পারছি না। ফলে প্রথমবারই বোধহয় 2020 সালে এই অনলাইন পাঠ্যক্রমের মধ্য দিয়ে আমাদের ক্লাস শিক্ষা ব্যবস্থা কিংবা সেই পাঠ্যক্রমের সূচনা করতে হচ্ছে। যাই হোক, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা আমাদের প্রত্যেককে মানিয়ে নেওয়া আমাদের আমরা পরিস্থিতির সঙ্গে আমরা মানিয়ে নিতে আমরা বাধ্য। ফলে যদিও এই অনলাইন পাঠ্যক্রম, অনলাইন যে শিক্ষা ব্যবস্থা, অনলাইন শিক্ষার যে পদ্ধতি, সেটা অবশ্যই সরাসরি ক্লাসরুমে শিক্ষা পদ্ধতি থেকে অনেকটাই কম ফলপ্রসূ। তাও আজকের প্রেক্ষাপটে এবং আজকের যে অবস্থা, সেই অবস্থায় আমাকে এই অনলাইন বিদ্যাচর্চার সঙ্গে আমাকে মানিয়ে নিতেই হচ্ছে। যাই হোক, আমি ডক্টর প্রিয়ব্রত নাথ, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ। তোমাদের পরিচয়টা এবারে সরাসরি আমার জানা হলো না। যাই হোক, আমরা আশা করব খুব শীঘ্র তাড়াতাড়ি আমাদের ক্লাসরুমে দেখা হবে এবং আমরা পরস্পর পরিচয়টা সেরে নেব। যাই হোক, আজকে প্রথম দিন আমি আমার ক্লাসটা শুরু করব। আমরা প্রথম যে পদ্যটা রয়েছে আমাদের, গৌরাঙ্গ বিষয়ক পদ, আমাদের প্রাগ্রসর বাংলার যারা নিয়েছে তাদের প্রথম মূল বইয়ের যে প্রথম পদ, গৌরাঙ্গ বিষয়ক পদ, সেটাই থাকবে আজকে আমার আলোচ্য বিষয়। কবি গোবিন্দ দাস। একটা বিষয় প্রথমেই বলে নেওয়া দরকার যে এই গৌরাঙ্গ বিষয়ক পদটি বৈষ্ণব কবি গোবিন্দ দাস রচিত এবং বৈষ্ণব কবিতা কথা বলতে গেলে প্রথমেই আমাদের একটু, যেহেতু তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস এই পর্বটাও তোমাদের প্রাগ্রসর বাংলার তোমাদের পাঠ্যক্রমের মধ্যে রয়েছে, তো আমরা বৈষ্ণব পদগুলো মূলত মধ্যযুগের বাংলা সাহিত্যের একটা উল্লেখযোগ্য সাহিত্য সম্ভার। আমরা মধ্যযুগের বাংলা সাহিত্যের যে বিভাগগুলো পাই, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কিংবা অন্যতম প্রধান শাখা হচ্ছে বৈষ্ণব পদ সাহিত্য। আমরা মধ্যযুগের সাহিত্যগুলোকে যে 4টা মূল শাখায় ভাগ করতে পারি, এর মধ্যে হচ্ছে বৈষ্ণব পদ সাহিত্য, মঙ্গল কাব্য, অনুবাদ সাহিত্য এবং চৈতন্য চরিত সাহিত্য। এই বৈষ্ণব পদ সাহিত্যের মধ্যে যে 4জন কবি মূলত উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তাদের মধ্যেই আমাদের এই আলোচ্য কবি গোবিন্দ দাস রয়েছেন।
আমরা পাচ্ছি বিদ্যাপতি, পাচ্ছি চণ্ডীদাস, পাচ্ছি জ্ঞানদাস, পাচ্ছি গোবিন্দ দাস। আলোচ্য কবিতাটি গৌরাঙ্গ বিষয়ক পদ। গৌরাঙ্গ বিষয়ক পদ অর্থাৎ গৌরাঙ্গকে নিয়ে লেখা পদ। গৌরাঙ্গ বলতে আমরা সবাই অবহিত রয়েছি আছি যে গৌরাঙ্গ হচ্ছেন শ্রী চৈতন্য। এই শ্রী চৈতন্য মধ্যযুগের বাংলা সমাজ এবং সাহিত্যে অন্যতম স্মরণীয় একজন ব্যক্তিত্ব। বাংলার সমাজ এবং সাহিত্যের ধারায় তার প্রভাব বিশেষভাবে স্মরণ করার মতো। এই যে বৈষ্ণব কবি গোবিন্দ দাস গৌরাঙ্গকে নিয়ে এই পদটি লিখলেন, এর পেছনেও রয়েছে শ্রী শ্রী চৈতন্যদেবের একটা বিশেষ প্রভাব। যাই হোক, আমরা চলে যাই কবিতায়। নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব, শ্বেদ মকরন্দ বিন্দু বিন্দু চুয়ত বিকশিত ভাব কদম্ব। কি পেখলু নটবর গৌর কিশোর অভিনব হেম, কল্পতরু সঞ্চরু সুরধুনি তীরে উজর। চঞ্চল চরণ কমলতলে ঝঙ্করু ভকত ভ্রমর গণ ভোর। পরিমলে লুবধ সুরাসুর ধাবই অহনিশি রহত অগোর। অবিরত প্রেম রতন ফল বিতরণে অখিল মনোরথ পুর। তা কর চরণে দীনহীন বঞ্চিত গোবিন্দ দাস রহু দূর। কি বলছেন কবি? নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে, নীরদ নয়নে নিরঘন সিঞ্চনে পুলক মুকুল অবলম্ব। নীরদ, নীরদ মানে নীরদ, নীর অর্থাৎ জল, নীর দান করেন যিনি নীরদ। তাহলে নীরকে দান করে মেঘ। তাহলে এখানে কি বলা হচ্ছে? নীরদ শব্দের অর্থ আমরা ধরতে পারি মেঘ, অর্থাৎ দুটি চক্ষু মেঘের ন্যায়, কেননা তা থেকে অনবরত জলধারা বর্ষিত হচ্ছে। অবিরল বৃষ্টিপাত হলে যেমন গাছে মুকুল বা যেটাকে আমরা কলি বলি দেখা দেয়, ঠিক তেমনি শ্রী গৌরাঙ্গের দেহেও রোমাঞ্চরূপ মুকুলের উদ্গম হচ্ছে, উৎপন্ন হচ্ছে। আসলে এখানে জীবন্ত প্রেম ভাবের বিগ্রহ চৈতন্য মহাপ্রভুকে একটা পুষ্পতরুর সঙ্গে তুলনা করা হচ্ছে। নিরবধি চোখের জলে সেই গাছটি বৃদ্ধি পাচ্ছে এবং তার শরীর থেকে যে শ্বেত জল মকরন্দের মতো বিন্দু বিন্দু ঝরছে, তাতে নানা প্রকার ভাব ফুটে উঠছে। কি পেখলু নটবর গৌর কিশোর। কি দেখলাম আমি? পেখলু মানে দেখলাম। অভিনব হেম, হেম অর্থাৎ সোনা। কল্পতরু সঞ্চরু, কল্পতরু কল্পবৃক্ষ। সুরধুনি তীরে উজর।
কি দেখতে পাচ্ছি আমরা? কল্পতরু অর্থাৎ কল্পবৃক্ষ, যে গাছ সামান্য গাছ নয়, যে গাছ বাঞ্ছিত ফল দান করে। উজ্জ্বল শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল। পরিমলে লুবোধ, চঞ্চল চরণ কমলতরে ঝঙ্করু ভকত ভ্রমর গণভোর। ভক্তদেরকে এখানে ভ্রমরের সঙ্গে তুলনা করা হচ্ছে। ভক্তরা এখানে ভ্রমরের সমতুল্য, অর্থাৎ ফুল যেরকম সুগন্ধ লোভী হয়ে ধাবিত হয়, তেমনি এখানে ভক্তরাও যেন শ্রী চৈতন্যের রূপে, শ্রী চৈতন্যের গুণে মোহিত হয়ে তার প্রতি ধাবিত হচ্ছেন। এবং এই শ্রী চৈতন্য কি করছেন? অবিরত প্রেমরূপ রত্নফল বিতরণ করছেন এবং অখিল অর্থাৎ সমস্ত বিশ্বের মনোরথ তিনি পূর্ণ করছেন। তাহার চরণে দীনহীন বঞ্চিত গোবিন্দ দাসর হুদুরে। মধ্যযুগীয় কাব্য রচনা একটা রীতি ছিল যে কবিরা কাব্যের তাদের পদের শেষে নিজের ভণিতা ব্যবহার করতেন, নিজের নাম ব্যবহার করতেন। এটা একদিকে যেমন ছিল কবিতার মধ্যে নিজের নামকে টিকিয়ে রাখা কিংবা নামকে স্থায়িত্ব প্রদান করার একটা প্রক্রিয়া, ঠিক তেমনি কোনো কোনো জায়গায় আমরা দেখতে পাই যে নিজেদের ভণিতা ব্যবহার করে বৈষ্ণব কবিরা শ্রীকৃষ্ণের চরণে নিজেদের বিনয় প্রকাশ করেছেন। যাই হোক, সমস্ত কবিতাতেই আমরা কি দেখতে পাই? পদটি মূলত শ্রী গৌরাঙ্গ বা শ্রী চৈতন্যকে কেন্দ্র করে রচিত। তিনি হচ্ছেন এই কবিতার, এই পদের মূল উৎস। এবং এই কবিতায় তার বিভিন্ন রূপ, তার বিভিন্ন ভাব, তাকে কেন্দ্র করে নানা রকমের দার্শনিক চেতনার প্রকাশ ঘটিয়েছেন লেখক। সমস্ত কবিতার মূল সারমর্মটাই তোমরা দেখবে। একটা সমস্যা হচ্ছে, দেখো, যেটা প্রথমে বলেছিলাম, অনলাইন শিক্ষা ব্যবস্থা এবং ক্লাসরুমের শিক্ষা পদ্ধতির মধ্যে আমূল একটা তফাৎ আছে। আমরা এই মুহূর্তে কিন্তু আমাদের মধ্যে কোনো বার্তালাপ আমরা করতে পারছি না। তোমাদের কোন জায়গায় কোন সমস্যা, কোন জায়গা বোঝা যায়নি বা কোন জায়গা বোঝা গেছে, কোন জায়গা আরেকবার রিপিট করার প্রয়োজন আছে, পুনরালোচনার প্রয়োজন রয়েছে, সেই বিষয়গুলো আমরা ক্লাসরুমে বা আরেকটা বিষয়ও সামনে যখন উদ্দিষ্ট শ্রোতা কিংবা ছাত্রছাত্রীরা থাকেন, সে সময়ে সেই জিনিসগুলোর তখন বেশ কিছু সমস্যা সঙ্গে সঙ্গেই নিরসন করার সুবিধা থাকে, যে সুবিধাটা এই মুহূর্তে আমাদের মধ্যে নেই। যাই হোক, কোনো সমস্যা থাকলে তোমাদের যোগাযোগ করার, তোমাদের বলার যে সুযোগ থাকবে সেই জায়গায় তোমরা বলবে। আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলোকে মিটিয়ে দেওয়ার। যাই হোক, আমরা গৌরাঙ্গ বিষয়ক পদের সারমর্মটা আমরা দেখার চেষ্টা করলাম, কিভাবে কবি গোবিন্দ দাস এই গৌরাঙ্গ বিষয়ক পদে শ্রী চৈতন্যকে কেন্দ্র করে বৈষ্ণব ধর্ম দর্শনের এক বিশেষ দিককে আমাদের সামনে ফুটিয়ে তুললেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে, বা আমরা চাইলে এই অধ্যায়টিকেও
আবার আলোচনা করতে পারি। ঠিক আছে।